আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভূতকথা চ্যানেলের দ্বিতীয় এপিসোডে সকলকে স্বাগতম। আমরা আজকে হাজির হয়েছি ভয়ঙ্কর কিছু অভিশপ্ত ভৌতিক গল্প নিয়ে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো আর কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের স্টোরিতে চলে যাই। আমাদের প্রথম গল্পটা পাঠিয়েছে নিলয় দে। এটি অনেক আগের ঘটনাটা আমি আমার মামার কাছ থেকে শুনেছি। সো আমার মামা যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই লিখছি। ঘটনাটি ঘটেছিল আমার কলেজ জীবনের শুরুতে। তখন আমি মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে মাত্র কলেজে পা রেখেছি। তো আমাদের কলেজটা গ্রামের বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় আমাকে কলেজের হোস্টেলেই থাকতে হলো। যদিও কলেজটা শহরে ছিল, তবে কলেজটা ছিল একদম শহরের শেষ প্রান্তে, যার পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। নদীটার নাম হচ্ছে ময়ূরাক্ষী নদী। তো শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে থাকায় কলেজের আশেপাশের পরিবেশটা খুবই নির্জন ছিল এবং নীরব ছিল। তেমন লোকালয় ছিল না, তেমন একটা মানুষজন ছিল না। কিন্তু পরিবার থেকে এত দূরে এই নির্জন কলেজে আসার কারণে আমার তেমন একটা একাকিত্ব বোধ হয়নি। তার কারণ হচ্ছে আমার মতো এমন আর অনেক বন্ধুবান্ধব কলেজের হোস্টেলে থেকে পড়াশোনা করত। আমরা একসাথে থাকতাম, তাই অল্প সময়ের মধ্যে আমাদের বেশ বন্ধুত্ব গড়ে উঠল। একসাথে কলেজ করা, ক্লাস শেষে হোস্টেলে যাওয়া, আড্ডা দেওয়া সব কিছুই একসাথেই করতাম। বেশ ভালোই কাটছিল আমার সময়। তো হঠাৎ করেই একদিন এই ভালো সময়ে ছন্দপতন ঘটে একটা ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতার মাধ্যমে। তখন আমাদের কলেজে গ্রীষ্মকালীন বন্ধ চলছিল। তো কলেজ হোস্টেলের অধিকাংশ বন্ধুবান্ধব বাড়িতে চলে যাওয়ায় হোস্টেল প্রায় খালি হয়ে যায়, শূন্য হয়ে যায়। আমরা হাতে গোনা কয়েকজন বন্ধু মাত্র ছিলাম। আমি অবশ্য দুদিন পরে বাড়িতে চলে যেতাম, কিন্তু কলেজের একটা প্র্যাকটিক্যাল কাজ বাকি থাকায় আমার আর যাওয়া হয়নি। এই অনাকাঙ্ক্ষিত কাজের কারণেই আমি আর বাড়িতে যেতে পারিনি। কি আর করা। গ্রীষ্মকালীন ছুটি শুরু হলো। ওই দিন বিকালে আমরা পরিচিত কিছু বন্ধু বান্ধব মিলে কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম। কথা প্রসঙ্গে ভূতের কথা উঠে আসলে আমরা সবাই মিলে ভূতের গল্প করছিলাম। এমন সময় আমাদের এক বন্ধু জনি বলে উঠল, জানিস না, সন্ধ্যার সময় এসব কথা নিয়ে আলোচনা করতে নেই। ভাই, এখন এসব গল্প বাদ দে। সন্ধ্যার সময় তেনাদের নাম নিতে নেই, মানে হচ্ছে ভূত জিন এদের নাম নিতে নেই। আমরা সবাই রনির এই অবস্থা দেখে তার কথা শুনে খুব হাসাহাসি করলাম। এবার আমরা মাত্র 3জন বন্ধু কলেজের মাঠে ছিলাম, আর বাকিরা সবাই আস্তে আস্তে উঠে উঠে চলে গেল। এদিকে তখন প্রায় ঘোর সন্ধ্যা। ঘন অন্ধকারে চারপাশে তেমন কিছু দেখাও যাচ্ছিল না। তখন আমার বন্ধু সেতু একটা সিগারেট ধরিয়ে বলতে লাগলো, জানিস তো, আমাদের কলেজের সীমানা পেরিয়ে যে একটা নদী আছে, সেই নদীর ধার ঘেঁষে একটা শ্মশান ঘাট আছে। এখানকার স্থানীয়দের মতে সেখানে অনেক ভৌতিক ঘটনা ঘটে থাকে। আমি বললাম, তাই নাকি? তাহলে তো সেখানে একবার যেতে হয়। এটা শুনে আমার বন্ধুরা সবাই চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। সে তো বলল, পাগল নাকি? যেখানে মানুষ দিনের বেলা যেতে ভয় পায়, সেখানে আমরা কিনা রাতে যাব ভূতের হাতে মারা পড়তে? আর তাছাড়াও এত রাত হোস্টেল থেকে বাইরে গিয়ে ধরা পড়লে হোস্টেল সুপার আর আমাদের আস্ত রাখবে না। সেতুর কথা সায় দিয়ে পরিমল বলে উঠল, ঠিকই তো, কি দরকার ভাই? তাছাড়া যা রটে তা তো কিছুটা হলেও বটে, সেখানে না যাওয়াটাই ভালো। তখন আমি তাচ্ছিল্যের স্বরে হেসে বললাম, ঠিক আছে বেশ, তোরা না গেলে নেই, আমি অবশ্যই যাব। আমি প্রমাণ করব গ্রামবাসীদের রটানো কথা সব মিথ্যে। এ কথা শোনার পর উপস্থিত বন্ধুরা সবাই অনেক বারণ করেছিল, কিন্তু আমি সে বারণ মানিনি। তবে আমার এখনও মনে হয় সেদিন হয়তো ওদের কথাটা মেনে নিলেই আমার জন্য খুব ভালো হতো। তো যাই হোক, আমি তখন জেদ করে বসি যে আমি রাতে ওই শ্মশান ঘাটে যাব। তবে সবথেকে বড় বাধা হচ্ছে আমাদের হোস্টেল সুপার রঞ্জিত স্যারের ফাঁকি দিয়ে রাতে হোস্টেলের বাইরে বের হওয়াটা। যাই হোক, অনেক কষ্ট করে আমরা হোস্টেল থেকে বের হয়ে আসলাম। বের হওয়ার পর আমরা প্রায় শ্মশানঘাটের উদ্দেশ্যে প্রায় পৌঁছে গিয়েছিলাম, যদিও তখন রাত
9টা কি 10টা, তবে আশেপাশের নির্জনতা নিশ্চুপতা দেখে মনে হচ্ছিল যে মধ্যরাত, প্রায় রাত 2টা বা 3টা এমন সময়। ধারে কাছে কোথাও তেমন একটা মানুষজন নেই, কোথাও কোনো ঘর বাড়িও নেই, এমনকি কোনো কুকুর বিড়ালও নেই। চারপাশে এতটাই অন্ধকার যে টর্চ লাইট ছাড়া সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। সারাটা রাস্তায় আমরা বন্ধুরা তেমন একটা কথা বলিনি। আমরা সবাই শ্মশান ঘাটে পৌঁছানোর অপেক্ষায় ছিলাম। অবশেষে অনেকক্ষণ পর আমরা ঠিক শ্মশান ঘাটেই এসে পৌঁছালাম। শ্মশান ঘাটের চারপাশের পরিবেশটা এক দৃষ্টিতে দেখে যতটুকু মনে হলো তা কোনো হরর মুভির সিনের থেকেও কম নয়। জঙ্গলি ঝোপঝাড়, জনশূন্য এলাকা, কাঠের গন্ধ, তার উপর ছড়ানো ছিটানো নরকঙ্কালের হাড়। তাছাড়া রাতের অন্ধকারে শ্মশানে থাকা গাছগুলোকে দেখতেও বেশ অস্বাভাবিক লাগছিল। এসব দেখে আমার বন্ধুরা আমাকে অনুরোধ করলো এসব পাগলামি বাদ দিয়ে হোস্টেলে আবার চলে যেতে, কিন্তু আমি তাদের কথা শুনলাম না। আমি বললাম, তোদের যদি চলে যেতে ইচ্ছে হয় তোরে চলে যা, আমি একাই আজকে রাত কাটাবো। তারা আমাকে অনেক মানানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি আর মানিনি। যদিও একবার মনে হয়েছিল ওদের সাথে ফিরে যাই, কিন্তু পরক্ষণে আবার মনে হলো সন্ধ্যার সময় বন্ধুদের কাছে যে এত বড় মুখ করে বললাম যে রাতটা শ্মশানেই কাটাবো, এখন যদি ভয়ে চলে যায় পরে বন্ধুরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি আর হোস্টেলে ফেরত যাইনি। এবার আমার বন্ধুরা আমাকে অনেক মানানোর পরও আমাকে যেহেতু মানাতে পারলো না, ওরা যাওয়ার সময় আমাকে একটা লাঠি আর একটা টর্চ লাইট হাতে দিয়ে ওরা যথারীতি স্থান থেকে প্রস্থান করলো। মুহূর্তের মধ্যেই ওই ঘন অন্ধকারে ওদের চিহ্ন মিলিয়ে গেল। এবারে নিস্তব্ধ ভয়ানক শ্মশানভূমির শত শত চিতা আর মরার মাঝে আমি এক জীবন্ত মানুষ দাঁড়িয়ে। ভাবতে কেমন যেন গা শিউরে উঠছিল আমার। আমি ভাবলাম দাঁড়িয়ে না থেকে একটু হাঁটাহাঁটি করি। এই ভেবে হাঁটতে হাঁটতে শ্মশানের আরও ভিতরে প্রবেশ করতে লাগলাম। টর্চ মেরে আশপাশটা দেখতে লাগলাম যে অসংখ্য মাথার কুলি কঙ্কালের হাড়। এসব দেখে আমার গাটা কেমন জানি বার হয়ে আসলো, আর মাঝে মাঝে পেঁচা শকুনের ডাক আসছিল। পুরো পরিবেশটা আরও ভৌতিক হয়ে গেল। এমন সময় শ্মশানের মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎই মনে হলো কেউ যেন আমার পেছনে আমাকে অনুসরণ করে হাঁটছে। নিজের ছাড়াও আমি ওই স্থানে তখন আর অন্য কারো উপস্থিতি অনুভব করলাম। তখন ভাবতে লাগলাম আমি ছাড়া এই নিস্তব্ধ ভয়ানক শ্মশানভূমিতে আর কে আসতে পারে। নিজের মনের সাথে দ্বন্দ্ব করতে লাগলাম। পিছনে ফিরে তাকাবো কি তাকাবো না সেটা ঠিক করতে পারছিলাম না। ইতোমধ্যে আমি খুব ভয় পাচ্ছিলাম। সবশেষ সাহস করে একটু ঘাড় ঘোরাতেই দেখি কেউ নেই পেছনে, কোনো মানুষ, এমনকি কোনো প্রাণীর চিহ্নই নেই। এরপর আমি আরেকটু সামনে হেঁটে গেলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার একটা জিনিসের উপর চোখ পড়লো। সেটা ছিল বেশ ভয়াবহ। দেখলাম একটা প্রকাণ্ড ওষুধ গাছ, যার ঢালে কিনা বসে আছে একটা হুতুম পেঁচা। রাতের অন্ধকারে পেঁচাটার চোখ দুটো বেশ ভয়ানক লাগছিল। তবে গাছটা দেখে আমি রীতিমতো একটু অবাকই হই, কারণ এই পথ দিয়ে একটু আগে আসার সময় এত বড় গাছ তো চোখে পড়লো না। তাহলে হঠাৎ করে বা এই গাছটা আসলো কোথা থেকে? পরক্ষণে আবার নিজকে নিজে বুঝলাম যে হয়তো বা অন্ধকার থাকা ঠিকমতো খেয়াল করতে পারিনি, কিন্তু এত বড় ভুল তো হওয়ার কথা না। যাই হোক, ভাবলাম এই ভয়ঙ্কর পরিবেশে রাত্রিযাপনের সাক্ষী স্বরূপে গাছটাকে একটা ছবি তুলে নিই। তাই গাছটার ছবি তোলার জন্য পকেট থেকে ফোনটা বের করতে দেখি গাছের ডালে থাকা হুতুম পেঁচাটা নেই। ভাবলাম হয়তো উড়ে গেছে, তাই 7-5 না ভেবে গাছটার বেশ কয়েকটা ছবি তুললাম। এরপর যখন আমি পুনরায় আমার ছবিগুলা চেক করছিলাম, সেই ছবিতে অন্ধকারে গাছের তোলা ছবি দেখলাম যে আমার ছবিটা দেখার পর অ্যাকচুয়ালি পায়ের তলা থেকে মাটি সরে যায়। দেখলাম ফোনে থাকা গাছের ছবিতে ওই ওষুধ গাছের ডালে, যে ডালটিতে কিনা কিছুক্ষণ আগেই হুতুম পেঁচাটাকে দেখলাম, সেখানে সাদা কাপড় পরা, অর্থাৎ সাদা কাপড়ে জড়ানো একটা লাশ ঝুলছে। এটা থেকে আমি ভয়ে আসলে গাছের ডালের দিকে তাকালাম, দেখি কোনো লাশ নেই।
আমার এখন যেন মাথায় কাজ করছে না, কী করবো ঠিক বুঝতে পারছিলাম না। আশেপাশে তাকাতেই যতদূর চোখ যায় শুধু ভয়ঙ্কর ঘন জঙ্গল। এই মুহূর্তে এমন একটা জায়গায় কী করবো কিছুই আমি ভাবতে পারছিলাম না। হঠাৎ করে দেখলাম যে আমার থেকে কিছু দূরে অন্ধকারে থাকা ঝোপটা হুট করে যেন নড়ে উঠল। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, আর ভয়ে ভয় ভয় চোখে ওই ঝোপটার দিকে তাকালাম। টর্চ মেরে একটু লাঠি হাতে ঝোপটার দিকে 2 পায়ে এগোতেই দেখি একটা কালো বিড়াল ঝোপ থেকে বেরিয়ে এলো। বিড়ালটার চোখ দুটো ঝলঝল করছে আগুনের গোলার মতো, আর ওর মুখে লেগে আছে রক্ত। আমি জাস্ট ওর রক্ত দেখে ঘাবড়ে গেলাম। এরকম একটা দৃশ্য দেখবো আমি সত্যিই কল্পনা করিনি। এই দৃশ্য দেখে আমার ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি যতই বিড়ালটাকে ভয় দেখাই এবং তাড়ানোর চেষ্টা করি, বিড়ালটা ভয় পাচ্ছিল না, বরঞ্চ আরও হিংস্র হয়ে ভয়ঙ্করভাবে দাঁত কিচুনে দিচ্ছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে। ভাবলাম এবার অনেক হয়েছে, এই ভয়ঙ্কর শ্মশানভূমিতে আর এক মুহূর্ত থাকা যাবে না। এটা আমার জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তাই ফোন বের করেই সেতুকে ফোন দিতে গেলাম, দেখি ফোনের নেটওয়ার্কই নেই। কি করা যায় এখন? ওদেরকে তো খবরই পাঠাতে পারবো না। এসব ভাবতে ভাবতে আমি খুব হতাশ হয়ে গেলাম। হুট করে সিদ্ধান্ত নিলাম যা হবে দেখা যাবে, আপাতত এই শ্মশানভূমি থেকে আমাকে বাইরে বের হতেই হবে। কিন্তু যেদিকেই তাকাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল। কোন পথে এসেছি সেই পথটাও আমি হারিয়ে ফেলেছি। ওদিকে শিয়ালের আত্মচিৎকার ভয়টাকে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। একটু পরপরই শিয়াল ডাকছিল। এইসব অদ্ভুত কাহিনীর ঘোরে খেয়ালই করতে পারিনি যে আমি শ্মশান ঘাটে ঠিক কতটা গভীরে চলে এসেছি। আমার কাছে সব কিছু কেমন যেন গোলক দাদার মতো মনে হচ্ছিল আমি বারবার ঠিক একই জায়গায় ফিরে আসছি এবং ঠিক একই ওষুধ গাছের তলায় আমি এসে পড়ছি। যেদিকেই যাই না কেন বারবার এসে আমি ঠিক ওষুধ গাছের সামনে এসেই পৌঁছাচ্ছি। আমার তখন আর মাথা কাজ করছিল না, আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় হঠাৎ টের পেলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে। আমি চমকে উঠলাম আর ভাবতে লাগলাম এই নির্জন শ্মশান ঘাটে এত রাতে আমাকে কে ডাকবে, আর এই ভয়ানক স্থানে আমি ছাড়া আর কেই বা আছে। আমার মনের ভুল হতে পারে এটা ভেবে আমি এটাকে স্কিপ করলাম। কিন্তু তার একটু পরে আমি আবার সেই পরিচিত কণ্ঠে নাম ধরে ডাকতে শুনলাম। এবার আমি ভাবলাম নিশ্চয় এটা নিশির ডাক হবে হয়তো। এটা ভাবতে ভাবতে একটা তীব্র পচা গন্ধ নাকে ভেসে আসলো আমার। আমি অনুভব করলাম যে আমার ঘাড়ের খুব কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। আমার গা ঘামছিল, তখন ঠিক কী করবো বুঝতে পারছিলাম না। হৃদস্পন্দন আমার বেড়েই চলছিল। হঠাৎই আমার ঘাড়ে কেউ হাত রাখলো, টের পেলাম। পিছন ঘুরে তাকাতেই যা দেখলাম তা দেখার পর আসলে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। যা দেখলাম তা এতটাই ভয়ানক যে আমি মুখে বা লিখে প্রকাশ করতে পারছি না। দেখলাম আধপোড়া একটা লাশ, যার চোখের কোঠরগুলো মণিশূন্য, অর্থাৎ পুরোটাই সাদা ছিল, আর মনে হচ্ছিল যে তার চোখগুলো শকুনের দল ঠুকরে খেয়েছে। গায়ের মাংস খুবলে খুবলে খেয়েছে শিয়াল কুকুরের দল। শরীরটা পুরোটা এমন হয়েছিল, আর মুখের আধপোড়া বিভৎস চেহারা দেখে আমি চিৎকার করে উঠলাম। এক মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল মনে হচ্ছিল। আমি হাতের লাঠিটা ফেলে টর্চ হাত নিয়ে জঙ্গলের বুক ছিঁড়ে জোরে দৌড়াতে লাগলাম। পেছন থেকে তখন একটা অপার্থিব ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছিল। আমি দৌড়াতে দৌড়াতে দম ছাড়লাম একটা পর্যায়ে এসে, আর হাঁপাতে হাঁপাতে আমি গেস করলাম এখন ঠিক কোন জায়গায় আছি আমি। এক মুহূর্তের জন্য যেন শ্মশানঘাটটা একদম নিশ্চুপ হয়ে গেল। কোনো শিয়ালের ডাক নেই, কারো কোনো শব্দ নেই। এমন সময় হঠাৎই আবার কারো একটা শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাওয়ার আওয়াজ পেলাম। ভাবলাম এখনও আমি নিরাপদ নই, আমাকে খুব দ্রুত এখান থেকে বের হতে হবে। এইভাবে যে আমি হাঁটা শুরু করবো, এমন সময় দেখলাম আমার সামনে 4-5 হাত দূরে একটা লাশ সাদা কাপড়ে জড়ানো। আর এটা ওই লাশটাই, যে লাশটাকে আমি ওষুধ গাছের ঢালে ঝুলতে দেখেছিলাম আমার মোবাইলের ছবিতে। আমি এটা দেখে স্তব্ধ হয়ে যাই। আমার খুব ঘন ঘন নিঃশ্বাস ফেলছিলাম।
লাশটার দিকে এগোতে একটা দমকা বাতাস এসে লাশের মুখের উপর থাকা সাদা কাপড়টা সরিয়ে দিল। এরপর আমি যে জিনিসটা দেখলাম, আমি সেটা কখনোই স্বপ্নেও হয়তো কল্পনা করতে পারিনি। ওই লাশটার মুখ দেখা মাত্রই যেন আমার মাথার উপর বাজ পড়ল, কারণ আমার সামনে থাকা ওই লাশটা আর কারো না, ওটা স্বয়ং আমার নিজেরই লাশ। নিজের চোখের সামনে নিজের লাশ দেখে আমি এতটা আশ্চর্য আর ভীত হয়ে গেলাম, আমি বুঝতে পারছিলাম না এটা কি স্বপ্ন নাকি সত্যি। কিছুক্ষণের জন্য আমি মূর্তির মতো স্তব্ধ হয়ে রইলাম। তখন আবারও সে হাসির আওয়াজ পেছন থেকে আসছিল। ওই ভয়ানক পৈশাচিক হাসির শব্দে পুরো শ্মশানের পরিবেশটা ভারী হয়ে উঠল। এবার আমি একটা নয় বরং অনেকগুলা আওয়াজ একত্রে শুনতে পারলাম। মনে হচ্ছে অনেকগুলো ছায়া মানব আমাকে ঘিরে রয়েছে, আর সবাই একসাথে বলে উঠল, তোমার এখানে আসা কিছুতেই উচিত হয়নি, ফিরে যাও, ফিরে যাও। তারপর আমার কিছুই মনে নেই। মুহূর্তের মধ্যে যেন চোখের সামনে সবটা অন্ধকার হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে সেখানে পড়ে গিয়েছিলাম। পরদিন জ্ঞান ফিরে দেখি যে আমি হাসপাতালের বিছানায়। আশেপাশে তাকাতে দেখি আমার হোস্টেল সুপার রঞ্জিত স্যার আমার পাশে বসে আছে, আর সাথে আমার বন্ধুরাও ছিল। বুঝতে পারলাম কালকে রাতের ওই ঘটনার পর আমি সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। গতকাল এই সবার অমান্য হয়ে এই ঘটনা ঘটানোর কারণে আমার নিজেরই কেমন জানি অনুতপ্ত মনে হচ্ছিল। পরে অবশ্য স্যারকে অনেক অনুরোধ করে ক্ষমা চাওয়ার পর সেই যাত্রায় স্যারের কাছ থেকে বেঁচে গিয়েছিলাম। কিন্তু ওই দিন রাতে শ্মশানে অজ্ঞান হওয়ার পর আমাকে ওরা কীভাবে পেল জিজ্ঞেস করাতে বন্ধুরা বলল, আমাকে শ্মশানের কাছেই রাস্তায় অবচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। তো আমার কথা হচ্ছে যে আমি তো ছিলাম শ্মশানের মধ্যে, তাইলে শ্মশান থেকে রাস্তায় আনলো কি আমাকে? আমি ওই উত্তর আজও পেলাম না। এখন আমার ওই কথাগুলো ভাবলে গা শিউরে ওঠে। তাই এখনও কোনো শ্মশানঘাট দেখলে আমার সেই ভয়ঙ্কর অতীতের স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে, যেগুলো হয়তো জীবনে কখনোই বলা সম্ভব নয়। ধন্যবাদ নীলয়দেকে। আমাদের তার এই গল্পটা এতটুকু পর্যন্তই ছিল। সুপ্রিয় দর্শক, আমাদের গল্প আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের গল্প যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের গল্পগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা এখন আমাদের দ্বিতীয় গল্পে চলে যাচ্ছি। দ্বিতীয় গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন মাজহারুল ইসলাম। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই ঘটনাটি শোনাচ্ছি। ঘটনাটা বেসিক্যালি একটা মর্গের লাশ নিয়ে। গল্পটা আমি শুরু করছি। আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি যেমন বীভৎস তেমনই ভয়াবহ একটি ঘটনা, এবং বেশ কয়েক বছর আগে এটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। আর এই সংবাদপত্রের ঘটনাটা একজন ডোম তাকে বলেছিল। তো ডোমের মুখ থেকে যেভাবে বলা হয়েছিল ঠিক সেই ঘটনাটা হচ্ছে, আমি যখন ডোমের চাকরি পেলাম তখন আমাকে অনেকে বারণ করেছিল ওই চাকরি না করতে, কিন্তু আমি খুব সাহসী ছিলাম আর বয়স খুব জোয়ান ছিল। এই কারণে আমি মানুষের কথায় আর চাকরি চাইনি, তাও আবার সরকারি চাকরি। আমি আমার কাজে সময় মতো যোগ দিলাম। প্রথমে আমি দেখলাম যে আসলে আমার যারা ডোম রয়েছে তারা কীভাবে লাশ কাটে। দেখলাম লাশ কাটার আগে তারা মদ খায়। আমি ভেবেছিলাম বুঝি পচা গন্ধ ভুলে থাকার জন্যই তারা মদ খায়, কিন্তু আমি তাদেরকে যখন জিজ্ঞেস করলাম তারা খুব হাসলো আর আমাকে বলল কেন খাই আস্তে আস্তে নিজেই বুঝে যাবে। আমার ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি কিন্তু মদ খেতাম না। তো বেশ কয়েকদিন পর একদিন রাতে আমার ডিউটি ছিল। আমার যে সিনিয়র ছিল সে আমাকে বলল, রাতে আলো জ্বেলে রাখিও আর রাতে লাশের ঘরে কখনোই ঢুকবে না। যাই হোক, আমি সেই রাতে আমার খাওয়া শেষ করে লাশের ঘরে চলে গেলাম। তো যে ঘরে লাশ থাকে সেখানে একটু উঁকি দিয়ে দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তো দেখে দরজা বন্ধ করে আমি আমার রুমে চলে আসলাম। আমি রুমের আলো জ্বালিয়ে কথা মতো শুয়ে পড়লাম। তো ওই রাতে আমার কেন জানি না ঘুম আসছিল না, আর মনেও কেন জানি খুব অস্বস্তি ফিল হচ্ছিল। তো যখনই একটু চোখটা লেগে আসছিল, অর্থাৎ ঘুম ঘুম চোখে এমন সময় হঠাৎ করে আমার রুমের কারেন্ট চলে গেল। সাথে সাথে চারদিকে ঘুটঘুটে অন্ধকার
সেই সাথে অসহ্য গরম। তো এই গরম সহ্য না করতে পেরে আমি উঠে বসলাম। কেন যে একটা পা খাললাম না ভেবে নিজের উপরেই খুব ভীষণ রাগ হচ্ছিল। উঠে বসলাম, এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের যেন একটা শব্দ হচ্ছে। তো আমি ভাবলাম কোনো শিয়াল কুকুর আবার লাশ ঘরে ঢুকলো কিনা। তাই জানালার ভিতর দিয়ে আমি ওই ভেবে অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম আর দেখলাম লাশ ঘরের জানালার কাছ দিয়ে চাঁদের আলোয় ঘরটা আবছা আবছা আলোয় ভরে আছে। আমার মনে পড়ে গেল যে আজ একটা ফাঁসির কাঠগড়ায় ঝুলানো 3 দিন আগের মরা ফুলে ওঠা বীভৎস এক মেয়ের লাশের কথা, যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছিল। সেই লাশটার কথা আমার হঠাৎ মনে পড়ল। তার চেহারা এতই বীভৎস হয়ে গেছিল যে আমার শরীর পর্যন্ত শিহরে উঠেছিল দেখে। কোমর পর্যন্ত কোকড়ার চুল, তার মাথার চারপাশে আর চোখ দুটি যেন কোঠর ছেড়ে বাইরে বেরিয়ে আসছে, আর তার লাল জিভটা আধ হাত বেরিয়ে আছে, অর্থাৎ প্রায় অর্ধেক বেরিয়ে গিয়েছে। সেই সাথে 2 হাত দুটো উঁচু হয়ে আছে, যেন সে ভয়াবহ লাশটা কারো গলা টিপে ধরবে এখনই। আমি কোনোদিন ভয় কী বলে তা জানতাম না, আর মদ খাওয়া ছাড়াই লাশ কাটতামও বলিলায়, অর্থাৎ ভয় আমি পেতাম না। সে আমার মনে হলো আমার বুকের হৃৎপিণ্ড যেন আমার গলার উপর উঠে আসছে। আমি দেখলাম যে ওই মহিলাটা জানালার কাছে দাঁড়িয়ে আছে পেছন ফিরে, অর্থাৎ যে মহিলাটা আত্মহত্যা করেছিল সেই মহিলাটাই জানলার কাছে দাঁড়িয়ে আছে। তার কোমর পর্যন্ত চুল তার সাদা কাপড়ের উপরে পিঠের উপরে ছড়িয়ে আছে। আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পেছন ফিরে দাঁড়ালো, আর তার সে ভয়াল চোখ দিয়ে আমার দিকে তাকালো, হাত দুটো উঁচু করে তুলে দিয়ে আমার দিকে আস্তে আস্তে আগতে লাগলো। আর প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে তার সে হাত বেরিয়ে আসা জিভটা টপ টপ করে রক্ত ঝরতে লাগলো। এই বিভৎস দৃশ্য দেখে আমার শরীর ভয়ে অবশ হয়ে গেল। আমি ভয়ে যে চিৎকার দিব সেই শক্তিও পাচ্ছিলাম না, দৌড়ে যে পালাবো সে শক্তিও পাচ্ছিলাম না, কারণ আমার পা অবশ হয়ে গিয়েছিল। সেদিকে সামনে আমার দিকে এগিয়ে আসছিল, আর আমার মনে হচ্ছিল আজ বুঝি আমার আর নিস্তার নেই। কী করা যায় এখন? সে ভয়াবহ রাতে শুধু আমি একজন জীবিত মানুষ, আর কেউ নেই আশেপাশে। যখন সে আমার প্রায় কাছে চলে এলো, তখন জান বাঁচার জন্য আমি তীব্র ছটফট করতে লাগলাম, কিন্তু আমি নড়তে পারছিলাম না। আমি আমার গায়ের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম। উদ্দেশ্য ছিল লাশঘর থেকে যেভাবে হোক আমাকে বের হতেই হবে। কিন্তু ভীষণ ভয়ে আমি তখন অন্ধকারে দিশেহারা, কারণ কারেন্ট ছিল না। আমার আশেপাশে পুরা সবটা রুমই অন্ধকারে আচ্ছন্ন ছিল, তাই আর দরজা খুঁজে পাচ্ছিলাম না। আমি এদিকে আমার পেছনে ক্রমাগত সেই থপ থপ শব্দ শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছিল ওই মেয়েটা আমার ঠিক পেছনে আসছিল। আমার মনে হচ্ছিল আমি এই পিশাচিনীর হাত থেকে হয়তো আজকে রক্ষা পাবো না। এভাবে দৌড়াতে দৌড়াতে আমি আর স্নায়ুর চাপ সহ্য করতে পারিনি, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর কী ঘটেছিল আমার মনে নেই। পরদিন আমাকে জ্ঞান হারা দেখে হাসপাতালে পাঠানো হয়, সেখানে আমার জ্ঞান ফেরে। তারপর বেশ কিছুদিন পর আমি রাতে সে ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। সবাই আমাকে পরবর্তীতে সাবধান করে দিল যে একা একা অন্ধকার লাশঘরে যাতে আমি না যাই। এরপর থেকে অবশ্য আমি এই ভুল দ্বিতীয়বার করিও নি। ধন্যবাদ। আমাদের দ্বিতীয় গল্প শেষ। আশা করছি দর্শকবৃন্দ আপনাদের খুব ভালো লাগছে। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ঠিক কোন গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। আমরা আমাদের শেষ গল্পে চলে এসেছি। আমাদের শেষ গল্পটা ছিল একটা কালো জাদু নিয়ে। নামটা ঠিক আচ্ছা, নাম হাইড করে একজন লিখেছেন, তার একজন পরিচিত লোকটার নাম ছিল কানামামা। আর কানামামা, আমার মা এবং আমার খালারা তাকে কানামামা বলে ডাকতো। লোকটা আজন্ম অন্ধ, অর্থাৎ চোখে দেখতে না, তিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন। তো আমরা জানতাম যে অন্ধদের একটা গুণ রয়েছে, তাদেরকে কোনো রাস্তায় বারবার যাতায়াত করলে সেই রাস্তা তাদের চেনা হয়ে যেত।
অর্থাৎ তাদেরকে পরবর্তীতে রেখে আসলেও তারা ঠিক রাস্তা দিয়ে ঘরে চলে আসতে পারতো। কিন্তু কানা মামার ক্ষেত্রে এর ব্যতিক্রম ছিল। উনি নিজের থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন, আবার নিজে নিজেই গভীর রাতেও বাড়ি ফিরতে পারতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর জাগতেন আর যা যা বলে ধমকে দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা টাইপের লোক। লোকে মুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন। তার সাথে কিছু জিন আর পেতনি সবসময় চলাফেরা করতো। তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসতো, আবার নিয়ে যেত। তো তার আরেকটা দক্ষতা ছিল, তিনি মানুষের স্বর শুনে বলে দিতে পারতো যে লোকটা কে। আমার মা প্রায় 16 বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বললেন, কানা মামা কেমন আছেন? তখন কানা মামা সাথে সাথে উত্তর দেয়, কী রে রেনু, এত বছর পর এলি? তো কথায় আছে যে প্রায় 20 থেকে 22 বছর আগে এলাকাতে একটা পুরানো পোড়া বাড়ি ছিল, যেখান থেকে নাকি প্রতিদিন রাতে অদ্ভুত সব আওয়াজ আসতো। বাচ্চার কান্নার আওয়াজ আসতো, আবার কেউ নুপুর পায়ে হাঁটছে, আবার কেউ ঘোঙাচ্ছে, এমন টাইপের কিছু আওয়াজ পাওয়া যেত। এমনকি ওই বাড়ির বারান্দায় অনেকে সাদা কাপড় পরিহিত কিছু ছায়াও দেখতো। তখন কানামামা বলল যে, তখন যেহেতু কানামা মাত্র যে কালো জাদুর চর্চা শুরু করেছিল, তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা সেই বাড়িতে যাবেন, ওখানে যে অশরীরী কিছু থাকে, যদি থেকে থাকে তাহলে তিনি সেটাকে বন্দি করে নিয়ে আসবেন। কথা মতো তাই হলো, তিনি একা রাতের বেলা গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তারপর থেকে ওই বাড়ির কোনো আর আওয়াজ পাওয়া যায়নি, কোনো সাদা পরিহিত ছায়াও দেখা যায়নি। তো তার যারা ক্ষতি করে, অর্থাৎ যে কানা মামার যে ক্ষতি করে, তাদের উপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন। এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করতো, অর্থাৎ কানা মামার যারা শত্রু ছিল তাদেরকে তিনি জিনদের দ্বারা ক্ষতি করাতেন। এমনকি কানা মামা না থাকলে ওই জিনরা ওই শত্রুদের উপর হামলা করতো। তো এমন একটা ঘটনা হচ্ছে, একটা সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধোয়ার জন্য কল পাড়ে যায়। কিছুক্ষণ পর তার চিৎকারে তার শাশুড়ি মা বাইরে বেরিয়ে আসে। তিনি গিয়ে দেখেন যে তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে পুকুরে তাকে ফেলে দেয় আর পানিতে চুবাতে থাকে। সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলার সোনার চেইন কে যেন গলায় চেপে ধরেছিল। তখন তার শাশুড়ি মা লোকজন জড়ো করে মেয়েটাকে পানি থেকে ওঠায়। পরে তার ভাষ্যে জানা গেল যে সে একটা পিদিম হাতে নিয়ে কলপারে যায় এবং চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও সেটা নিভে যায়। কিছু বুঝে ওঠার আগে তাকে পাঁচকোলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে পানিতে নিয়ে ফেলে পানিতে ডুবানোর চেষ্টা করে। ধারণা করা হয় যে তার যে শ্বশুর জমি জমা সংক্রান্ত ব্যাপারে কানা মামার সাথে একটু মনোমালিন্য ছিল এবং তাই তার মৃত্যুর পর এইভাবেই তার প্রতিশোধ নেওয়া হয়। গল্পটা এখানে শেষ। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে।